অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ক্লাস 7-8 এর পর থেকে আমাদের সকল ছাত্রছাত্রীদের সচেতন বা অবচেতন মনে এই সূত্রটি ঘোরাফেরা করে। বিখ্যাত এই সূত্রটি আবিষ্কার করেন গ্রিক দার্শনিক পিথাগোরাস। প্রিয় দর্শক, আজ আমরা জানার চেষ্টা করব গ্রিক দার্শনিক তথা গণিতবিদ পিথাগোরাসের জীবন দর্শন সম্পর্কে। আমরা সবাই জানি সমস্ত বিষয়ে গণিত নির্ভর, এই জন্য যে কোনো গণিতের সূত্র কোথাও না কোথাও আমাদের কাজে লেগে যায়। আমি সবাইকে অনুরোধ করব পিথাগোরাসের জীবন দর্শন সংক্রান্ত এই ভিডিওটি অন্তত একবার দেখবার জন্য। পিথাগোরাস নামটি শুনলেই আমাদের মাথায় অবধারিতভাবে চলে আসে পিথাগোরাসের উপপাদ্য। গণিত পড়তে গিয়ে পিথাগোরাসের সাথে পরিচিত না হয়ে উপায় নেই। পিথাগোরাস সম্পর্কে তেমন কিছু জানা যায় না। এর বড় কারণ তার জীবদ্দশায় তিনি নিজে বা তাকে নিয়ে অন্য কেউ কিছু লিখে রেখে যায়নি। ব্রিটানিকা থেকে জানা যায় পিথাগোরাস সম্পর্কে মানুষ জানতে পারে তার মৃত্যু হবার প্রায় 150 বছর পর। জানা যায় প্লেটো আর অ্যারিস্টটলের উপর তার ব্যাপক প্রভাব ছিল। এই দুজন বিভিন্ন সময় পিথাগোরাসের নাম উল্লেখ করেন। এছাড়া পরবর্তীতে অন্যান্য দার্শনিকদের লেখা থেকে পিথাগোরাস সম্বন্ধে বিভিন্ন তথ্য আমরা জানতে পারি। পিথাগোরাসের জন্ম হয় প্রাচীন গ্রিসের সামোসা দ্বীপের এক প্রত্যন্ত অঞ্চলে। অধিকাংশ ইতিহাসবিদদের ধারণা 570 খ্রিস্টপূর্বাব্দে পিথাগোরাসের জন্ম হয়। অনুমান করা হয় তার মা ছিলেন ওই দ্বীপেরই বাসিন্দা আর বাবা ছিলেন গ্রিসের প্রাচীন শহর টায়ারের একজন বণিক। পিথাগোরাসকে নিয়ে বেশ কিছু মিথ প্রচলিত আছে। তার মধ্যে সবচেয়ে প্রচলিত হলো তিনি সূর্য দেবতা অ্যাপোলোর সন্তান। আরেকটি মিথ হলো তার জন্মের আগেই তার বাবা মাকে এক সাধু বলে যান তাদের ছেলে জ্ঞান ও দর্শনে পৃথিবীর অন্য সব মানুষকে ছাড়িয়ে যাবে। অ্যারিস্টটলের এক শিষ্য পিথাগোরাস মারা যাওয়ার প্রায় কয়েক শতক পরে তাকে নিয়ে লিখেছিলেন, পিথাগোরাস ছিলেন খুবই লম্বা এবং বুদ্ধিদীপ্ত একজন মানুষ। জ্ঞান আহরণের জন্য পিথাগোরাস অল্প বয়সে মিশর যান। কোন কোন জীবনীকারের মতে সেখানে তিনি খোদ এক ফেরাওয়ের কাছ থেকে মিশরীয় ভাষা শিখে নেন। সেখান থেকে তিনি ব্যাবিলনে যান আর সেখানেই পিথাগোরাসের উপপাদ্যের সূত্রপাত বলে মনে করা হয়। এরপর সামোসা তিনি আবার ফেরত আসেন। সেখানে একটা স্কুলও প্রতিষ্ঠা করেন। ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে জানা যায় 532 খ্রিস্টপূর্বাব্দের দিকে তিনি সামোসা থেকে স্বেচ্ছা নির্বাসন নেন। সেখানকার স্বৈরশাসন থেকে পালিয়ে গিয়ে তিনি ইতালিতে চলে যান। তার জীবনের বাকি অধ্যায় সেখানে। পিথাগোরাসের উপপাদ্য তিনি আবিষ্কার করেছিলেন কিনা এ নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক আছে। পিথাগোরাসের উপপাদ্য অনুসারে যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ ওই ত্রিভুজের লম্ব ও ভূমির বর্গের যোগফলের সমান। বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত ও জনপ্রিয় জ্যামিতিক সূত্র এটি। কিন্তু এই সূত্র কি পিথাগোরাসই প্রমাণ করেছিলেন? সুইডিশ গণিত বিশেষজ্ঞ সাইমন রেব্রান্ড বলেছিলেন, এর কৃতিত্ব পিথাগোরাসকে দেওয়া হলেও এরকম কোনো প্রমাণ নেই যে তিনি প্রথম এই সূত্রটি সমাধান করেন। পিথাগোরাসের আগেই এই উপপাদ্য ব্যাবিলনীয়রা এবং চীনা গণিতবিদরা সমাধান করেন বলে এখানে বলা হয়। তবে এটাও জানা যায় না যে এই জ্যামিতিক সূত্রটি একবারই আবিষ্কার হয়েছে নাকি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ এটা আবিষ্কার করেছেন। ধারণা করা হয় পিথাগোরাস যেহেতু ব্যাবিলনে গিয়েছিলেন, তিনি সেখান থেকে এটি শিখে এসে
গ্রিসের মানুষদের মধ্যে তা ছড়িয়ে দেন এবং পরবর্তীকালে গ্রিস থেকে প্রকাশিত বিভিন্ন বইয়ে তাকেই এই উপপাদ্যের কৃতিত্ব দেওয়া হয়। আর এভাবেই বিশ্বজুড়ে এটি পরিচিতি লাভ করে পিথাগোরাসের উপপাদ্য হিসাবে। আজ আমরা পিথাগোরাস সম্পর্কে যা জানি তার বেশিরভাগটাই এসেছে প্লেটো, অ্যারিস্টটল সহ অন্য লেখকদের লেখা থেকে। প্লেটো আর অ্যারিস্টটলের উপর পিথাগোরাসের ব্যাপক প্রভাব ছিল এবং তারা দুজনেই নানা দার্শনিক ও ধর্মীয় চিন্তায় পিথাগোরাসের অবদানের কথা বলেছেন। পিথাগোরাস সঙ্গীত অনুরাগীও ছিলেন। তিনি পুনর্জন্মে বিশ্বাস করতেন, অর্থাৎ আত্মা অবিনশ্বর এবং তা এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ করতে পারে, যার মানে মানুষ মারা যাওয়ার পর তার আত্মা অন্য শরীর, এমনকি সেটা পশু পাখির শরীরেও প্রবেশ করতে পারে। পিথাগোরাসের জীবনী পরবর্তীকালে লেখার সময় দার্শনিক পরফিরি বলেছেন, পিথাগোরাস বিশ্বাস করতেন যাদের আত্মা আছে তারা সবাই এক। স্ট্যানফোর্ড এনসাইক্লোপিডিয়া অফ ফিলোসফিতে বলা হয় যে কারো কারো মতে পিথাগোরাসই দর্শন শব্দটা প্রথম ব্যবহার করেন জ্ঞান ও প্রজ্ঞা বোঝাতে। পিথাগোরাস মহাবিশ্ব বিশ্বাস করতেন। তার মতে প্রত্যেকটি বস্তুর পিছনে সংখ্যা আছে এবং তিনি বিশ্বাস করতেন এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে সংখ্যা তত্ত্বের উপর ভিত্তি করে। আর এসব চিন্তাধারা গণিত ও পশ্চিমা দর্শনে পরবর্তীকালে ব্যাপক প্রভাব বিস্তার করে। পিথাগোরাস সত্যি সত্যি সঙ্গীত প্রেমী ছিলেন। তিনি মনে করতেন সঙ্গীত বা সুর বিভিন্ন রোগ সারিয়ে তুলতে পারে। পিথাগোরাস যখন জন্মভূমি গ্রিসের সামোসা থেকে ইতালিতে চলে আসেন, সেখানে আস্তে আস্তে তার অনুগামী তৈরি হতে থাকে। দক্ষিণ ইতালির ক্রোতান শহরে তিনি গণিত নির্ভর দর্শন শেখাতে শুরু করেন। শীঘ্রই তার অনুগামীর সংখ্যা দ্রুত বাড়তে থাকে, যারা কঠোর জীবন আচারের মধ্যে থাকে, আর তাদের পরিচিতি হয় পিথাগোরিয়ান হিসাবে। তবে তারা খুবই গোপনে তাদের পড়াশোনা ও কার্যক্রম চালাতে থাকে। শুরুর দিকে এই পিথাগোরিয়ানরা ছিল উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর এবং রাজনীতি সচেতন। তাদের বিশ্বাস ছিল অমরত্ব পেতে হলে আর আত্মাকে মুক্ত করতে হলে শরীরকে কঠোর বিধিনিষেধের মধ্যে রাখতে হবে, যাতে নৈতিকভাবে একেবারে বিশুদ্ধ থাকা যায়। ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি বলছে তিনি প্রথম মাংস গ্রহণে নিষেধাজ্ঞা দেন এবং তার অনুসারীরা পুরোপুরি নিরামিষভোজী হয়ে ওঠে। এছাড়া যে কোনো ধরনের শিম, মটরশুঁটি বা বিচি জাতীয় খাবার গ্রহণ পিথাগোরিয়ানদের মধ্যে পুরোপুরি নিষিদ্ধ ছিল। আর সেটাই শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয় বলে পরবর্তীকালে জানা যায়। পিথাগোরাস সম্পর্কে একটা মিথ প্রচলিত ছিল যে পিথাগোরাসের একটা উরু নাকি সোনা দিয়ে মোড়া। এর কারণ হিসেবে বলা হয়, যেহেতু তিনি সূর্য দেবতা অ্যাপেলোর ঐশ্বরিক সন্তান, তাই তার একটি উরু সোনায় মোড়ানো। আশ্চর্যজনকভাবে একথা অ্যারিস্টটলও বলে গিয়েছেন। এই কথা আমরা জানতে পারি স্ট্যানফোর্ড এনসাইক্লোপিডিয়া অফ ফিলোসফি থেকে। পিথাগোরাসকে নিয়ে সবচেয়ে প্রচলিত মিথ হচ্ছে তাকে একই দিনে একই সময় ইতালির দুটো ভিন্ন শহর ক্রোতান এবং মেটাপতামে তাকে দেখা গিয়েছে, একই সময়ে দুই জায়গায়। এবং এটাও শোনা যায় যে কাসাস নদী তিনি যখন পাড়ি দেন, নদী তার সাথে কথা বলেছে। এক দৈববাণী নাকি তার কাছে এসেছিল যে তাকে নাকি শুভ সকাল বলে বার্তা দিয়েছিল। একসময় এক মারাত্মক বিষধর সাপকে নাকি পিথাগোরাস কামড় দিয়ে মেরে ফেলেন। আর আরেকবার এক ভাল্লুক নাকি শহরে এসে হানা দিয়েছিল। তখন পিথাগোরাস তাকে ফলমূল আর বার্লি খাইয়ে শান্ত করেন আর তার কাছ থেকে কথা আদায় করে নেন যে সে আর কখনো জীবন্ত কোনো প্রাণীর উপর হামলাই করবে না। পিথাগোরাসের মৃত্যু নিয়েও নানা গল্প আছে। পিথাগোরাসের মৃত্যুও রহস্যে ঘেরা।
ব্রিটানিকা বর্ণনা করছে, একসময় ক্রোতান অঞ্চলে পিথাগোরিয়ান বিরোধী মনোভাব জেগে ওঠে। ফলে 510 খ্রিস্টপূর্বাব্দে তিনি পালিয়ে মেটাপতনাম, যা বর্তমান ইতালির মেটাপন্ত শহর, সেখানে চলে আসেন। সেখানেও স্বাভাবিকভাবে তার অনুগামীর সংখ্যা বাড়তে থাকে। কিন্তু বিপত্তি বাধে গ্রিসের এক ধনী অভিজাত পরিবারের সন্তানের পিথাগোরিয়ান গোষ্ঠীতে যোগ দেওয়া নিয়ে। কঠোর অনুশাসন ও সমস্ত নিয়ম মানা তার পক্ষে সম্ভব হবে না, এটা ভেবে তাকে পিথাগোরিয়ান পরিবারে অন্তর্ভুক্ত করেননি পিথাগোরাস। সেই ছেলেটি পরে শহরের লোকজনকে খেপিয়ে তোলেন পিথাগোরাসের বিরুদ্ধে। খ্রিস্টপূর্ব 500 থেকে তাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। ভীষণ চাপের মধ্যে পড়ে পিথাগোরিয়ানদের কেউ কেউ পালাতে থাকে, অনেকে মারা পড়তে থাকে। ব্রিটানিকা অনুযায়ী 490 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে পিথাগোরিয়ানদের বিরুদ্ধে ক্ষোভ উপচে পড়ে। তাদের আস্তানায় ব্যাপক ধ্বংসযজ্ঞ আর হামলা শুরু হয়। সৌভাগ্যক্রমে সেখান থেকে পিথাগোরাস পালিয়ে যেতে সক্ষম হন, কিন্তু শহর ছেড়ে পালাতে গিয়ে তিনি পড়ে যান এক মটরশুঁটি ক্ষেতের সামনে। এখন তার সামনে উপায় ছিল মটরশুঁটি ক্ষেত মারিয়ে দৌড়ে চলে যাওয়া, কিন্তু পিথাগোরাসের বিশ্বাস ছিল মটরশুঁটি মৃতদের আত্মা বহন করে, আর তাদের খেয়ে ফেলা বা ক্ষতি করা মানে আত্মার ক্ষতি করা। তার বিশ্বাস তার অনেক বন্ধুই আছে এই সব মটরশুঁটির মধ্যে আত্মা হিসাবে। ফলে তিনি দাঁড়িয়ে পড়েন, আর পেছন থেকে আক্রমণকারীরা এসে তাকে হত্যা করে। যতদিন মানব সভ্যতার অস্তিত্ব থাকবে, ততদিন পিথাগোরাসের উপপাদ্য আমাদের কাজে লাগবে। আমরা স্মরণ করব গ্রিক দার্শনিক তথা গণিতবিদ পিথাগোরাসের নাম। যে কোনো সৃষ্টি একজন মানুষকে অমর করে দেয়। সবশেষে সবাইকে বলবো, প্রশ্ন করুন, প্রশ্নের উত্তর খুঁজুন। হয়তো উত্তর খোঁজার মধ্য দিয়েই অনেক কাজের জিনিস বেরিয়ে আসবে। সকলকে ধন্যবাদ, ভালো থাকবেন।